ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুদিত যে টেক্সট বইটি রয়েছে সেই বইয়ের অন্তর্গত একটি প্রবন্ধ পড়ছিলাম, যেটি শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম। সেই প্রবন্ধ থেকে আগের দিনের ক্লাসে যতটুকু আমরা পড়েছি ততটুকু একবার যদি একটু রিভাইজ করে নিই তাহলে আমরা বুঝতে পারবো, এবং আজকে যে ক্লাসটি করব সেটাও আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো আগের দিনের ক্লাসে আমরা দেখলাম যে লেখক যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পেন কিনতে বা কলম কিনতে যখন দোকানের কাছে যায়, তখন দোকানদার তিনি একটার পর একটা পেনের নাম বলেন, পার্কার, তারপরে তিনি আরো প্রচুর নাম বলেন, এবং তিনি কার কোনটা দাম সেটাও কিন্তু বলে, যে শেফালি, পার্কার, এরকম ওয়াটসম্যান অনেক অনেক কলমের নাম কিন্তু বলেন। এবং তিনি এটাও বলেন তার সঙ্গে সঙ্গে যে কোনটার কি দাম, একদম মুখস্থ ঠোঁটস্থ বলেন। কিন্তু যখন দোকানদার বুঝতে পারেন যে লেখকের যে পকেটের অবস্থা কিরকম, আসলে দোকানদার তারা তো সবসময় বিজনেস করেন, ব্যবসা করেন, তো খরিদ্দারের কতটা সামর্থ্য সেটা কিন্তু ব্যবসাদার খুব সহজেই বুঝতে পেরে যান। সেরকমই এই ক্ষেত্রেও তাই, লেখকের পকেটের যে দৌড় কতটা বা লেখকের পকেট কতটা ভারী সেটা কিন্তু বুঝতে পেরে গেছিলেন দোকানদার, এবং সেই হিসেবে তিনি বলেন যে ফাউন্টেন পেনও আছে, সস্তার একটি পেন, তুমি ওটা নিয়ে যাও। তো লেখক ওটাকেই নিয়ে গেছিলেন এবং বহু বছর নিজের কাছে যত্ন করে রেখেছিলেন। এবং এই ফাউন্টেন পেন সম্পর্কে তিনি বলেছেন যে তিনি অর্থাৎ লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাছে এই ফাউন্টেন পেনের যে সংগ্রহ কতটা সেটা কিন্তু দেখেছিলেন, এবং পার্কার পেনেরও বেশ কিছু সংগ্রহ ছিল সেটাও তিনি দেখেছিলেন। এবং পরে জানতে পারা যায় যে শৈলজানন্দ মুখোপাধ্যায় কিন্তু আবার শরৎদার কাছ থেকে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিন্তু এই ফাউন্টেন পেনের কিন্তু খোঁজ পান, এবং সেখান থেকেই তারা কিন্তু এই ফাউন্টেন পেনের নেশায় পড়ে যান। এই ফাউন্টেন পেনকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঝর্ণা কলম কিন্তু বলেছেন লেখক, এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে তারা কিভাবে কত কষ্ট করে কালি তৈরি করতো, প্রস্তুত করতো, তারপরে কলম কিভাবে প্রস্তুত করতো, সমস্তটাই আমরা পড়েছিলাম। এবং আগের দিনের ক্লাসেও আমরা সেই সমগ্র আলোচনাই কিন্তু করেছি। এবং তিনি বলছেন যে এখন কালি প্রস্তুত বলতে দুটো বড়ি ফেলে দেওয়া হয়, নীল আর লাল, সেই দুটোকেই গুলে আমরা কালি তৈরি করে নিই কাঁচের পাত্রে। তো আগে কালি তৈরি করতে কত হ্যাপা ছিল সেটাই কিন্তু লেখক বুঝিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে দোয়াত বা কলম সেইগুলো কিভাবে, বা ব্লটিং পেপার সবই কিভাবে আস্তে আস্তে আসবাবপত্র হিসাবে অফিসে জায়গা করে নিয়েছে। এক কথায় লেখালেখি যে একটা ছোটখাটো অনুষ্ঠান হয়ে গেছে সেটাই কিন্তু লেখক বুঝিয়েছেন। তো আগের দিনের ক্লাসে আমরা এতটুকুই পড়েছিলাম। আজকে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে আরো একটি ক্লাস করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা দেখো, তাহলে আজকের ক্লাসটি আমাদের এখান থেকেই শুরু হচ্ছে যে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। অর্থাৎ কালিটা প্রস্তুত করে যে পাত্রে রাখা হয় সেই পাত্রটির কথা এখানে কিন্তু বোঝানো হচ্ছে। অর্থাৎ কালিটা প্রস্তুত করে যে পাত্রে রাখা হয় তাকেই বলা হয় দোয়াত। তাই বলছে যে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, মানে বিশ্বাস করা যাবেই না না দেখলে। কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেনিলের, তারপরে শ্বেত পাথরের, জেটের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। দেখো দোয়াত আবার কত রকমের। কাঁচের, সাধারণত কাঁচ যেরকম হয় সেরকম। কাঠ গ্লাসের, কাঠ গ্লাস মানে হচ্ছে অভ্র থেকে প্রস্তুত করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে অভ্র থেকে প্রস্তুত করা হয় এমন চকচকে
কাঁচ জাতীয় একটা পাত্র। হ্যাঁ, এইটা হচ্ছে কাঠ গ্লাস। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে একটু। পার্সোনাল মানে হচ্ছে চীনা মাটি দিয়ে তৈরি, ঠিক আছে? পার্সোনাল মানে হচ্ছে চীনা মাটি, এখানে লিখে রাখছি আমি চীনা মাটি। তারপর হচ্ছে শ্বেত পাথর। আমরা সবাই জানি শ্বেত পাথর কিরকম হয়। জেড বলছে, জেডটা কিরকম দেখো। জেড হচ্ছে শক্ত হয় আর কালো খনিজ পদার্থ, শক্ত হয় ও কালো খনিজ পদার্থ। বিশেষ। তারপর পিতল, আমরা সবাই চিনি পিতল কিরকম। ব্রোঞ্জ সবাই চিনি। ভেড়ার সিংহ সবাই জানি। এমনকি সোনাকেও আমরা চিনি। তো এই সমস্ত কিছুই তৈরি করা হতো কি না দোয়াত, ঠিক আছে? এই সব পাত্রতে কি রাখা হতো? কালি রাখা হতো। তাহলে তোমরা একটু কাঠ গ্লাস মানে কি এটা আমরা লিখে দিয়েছি। কাঠ গ্লাস মানে, এই যে কাঠ গ্লাস মানে, এটা একটু তোমরা পারলে লিখে নেবে। আর এইদিকে হচ্ছে জেড মানে হচ্ছে, বা জেডের মানেটা কি সেটা আমি লিখে দিয়েছি। জেড মানে হচ্ছে শক্ত কালো খনিজ পদার্থ, সেটা লিখে দিয়েছি। পোর্সেনিলের মানেটাও আমি লিখে দিয়েছি, চীনামাটির দ্বারা প্রস্তুত এক ধরনের পাত্র। এইগুলো একটুখানি তোমরা নোট ডাউন করে নেবে। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। মানে তখনকার দিনে একটা পরীক্ষায় বসে সেই পরীক্ষায় পাশ করা মানে কিন্তু চারটিখানার ব্যাপার নয়। আমাদের এখনকার যুগের মতো কিন্তু তখন পাস ফেলটা এতটা মূল্যবান ছিল, এতটা কঠিন ছিল পাশ করাটা। তাই বলতো যে কেউ পাশ করলেই বুড়ো বুড়ি মানে বয়স্ক যারা খুব অভিজ্ঞ, আমাদের যে ঠাকুমা দিদিমা ইনারা আছেন বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা আশীর্বাদ করে বলতেন যে বেঁচে থাকো বাবা, তোমাকে খুব আশীর্বাদ করছি, তুমি বেঁচে থাকো, তোমার জন্য সোনার দোয়াত কলম হয়। এইটা কিন্তু আশীর্বাদ হিসাবে কিন্তু পাওয়া যেত। তো যে তোমার সোনার দোয়াত কলম যেন হয়, ঠিক আছে, কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। দেখো শুভ ঠাকুর কে? আমাদের মনে প্রশ্ন আসতে পারে, শুভ ঠাকুরটা কে? এই ঠাকুর থেকে আমরা বুঝতে পারছি ইনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বংশভূত হতে পারেন, ঠিক আছে? কিন্তু আমরা শিওর নই, কারণ অনেকেরই ঠাকুর উপাধি থাকতেই পারে। তাই আমাদের কিন্তু আসল পরিচয় জানতে হবে শুভ ঠাকুরটাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি লিখে রাখছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের সেজ দাদা তিনি ছিলেন সেজদা। তার পুত্র ছিল, সেজদা হচ্ছে হেমেন্দ্রনাথ ঠাকুর। তার পুত্র ছিল রিতেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তার পুত্র ছিল কে তাহলে? তার পুত্র ছিল রিতেন্দ্রনাথ ঠাকুর। তার আবার তার পুত্র হচ্ছে শুভেন্দ্রনাথ ঠাকুর, বা আমরা বলতে পারি শুভ ঠাকুর, ঠিক আছে? শুভ ঠাকুর, আমি আর পুরো নামটা লিখলাম না ওনার। তো এই যে ছোট ছোট ইনফরমেশন গুলো কিন্তু তোমরা একটু নোট ডাউন করে রাখবে যে শুভ ঠাকুর কে ছিলেন। শুভ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা হেমেন্দ্রনাথ ঠাকুর, তার পুত্র রিতেন্দ্রনাথ ঠাকুর, এবং রিতেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হচ্ছে শুভ ঠাকুর। তার যে সংগ্রহ ছিল, সোনার দোয়াত সংগ্রহ করা ছিল, সেটা দেখেই কিন্তু লেখকরা বা কবি কিন্তু
সোনার যে দোয়াত কলম হয় এটার প্রতি একটা কিন্তু ধারণা জন্মগ্রহণ করেছিল। এরপর দেখো কি বলছে, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অর্থাৎ কোনো কোনো দোয়াত কিরকম ছিল না, সাহিত্য ভিত্তিক ছিল, আবার ইতিহাস ভিত্তিকও বা ইতিহাস কেন্দ্রিকও ছিল। অবাক হয়ে সেই দিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। দেখো, যে দোয়াত থেকে আমরা ইতিহাসের কথা জানতে পারি, যে দোয়াত কলম থেকে আমরা সাহিত্যের অনুভূতি পাই বা সাহিত্যের কথা জানতে পারি, এখানে সেই দোয়াতের কথাই বোঝানো হচ্ছে। এবং অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, অর্থাৎ লেখক ভাবছিলেন, এই সব দোয়াতের কালি দিয়েই লেখা হয়েছিল অনেক 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 উল্লেখযোগ্য গ্রন্থ। শেক্সপিয়ার লিখেছিলেন, দান্তে লিখেছিলেন, মিল্টন লিখেছিলেন, কালিদাস লিখেছিলেন, ভবভূতি লিখেছিলেন, কাশিরাম দাস লিখেছিলেন, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এগুলো কি সবকটা কিন্তু সাহিত্য ভিত্তিক হয়ে গেল। হ্যাঁ, এবং সাহিত্যের আমরা ইতিহাস যদি পড়ি, সাহিত্যের ইতিহাস মানে কথা সাহিত্য, তারপর আমরা এরকম সাহিত্যগুলো যখন আমরা দেখব, তখন কিন্তু এই শেক্সপিয়ার, দান্তে, মিল্টনের কথা কিন্তু আমাদের কিন্তু উঠে আসবে। ঠিক আছে, তো সেই সূত্র ধরে সেই সাহিত্য, সেই ইতিহাস থেকেই আমরা বুঝতে পারবো যে তারাও কিন্তু এই দোয়াত আর কলম ব্যবহার করেই কিন্তু লিখেছিলেন। হাই, কোথায় গেল সেই সব দিন? এবার লেখক বলছেন হায় হায়, মানে একটা আফসোস করছেন, আফসোস করা বোঝাচ্ছেন। কোথায় গেল সেই সব দিন? আর কি ফিরে আসবে না? মানে লেখকের প্রশ্ন এটাই যে আর কি তবে ফিরে আসবে না? কোথায় গেল সেই সব দিন? এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় না, এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে যে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম, তাদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। অর্থাৎ ফাউন্টেন পেনের যে নিব সংখ্যা সেটা কত না 700 রকমের নিব। ঠিক আছে, 700 রকমের নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য। দেখো, স্টেনোগ্রাফার বা শ্রুতি লেখক কে না, যদি আমরা কিছু কথা যদি বলি এবং শুনে শুনে সেটাকে যদি টাইপিং করা হয় বা লেখা হয়, তখন সেটাকে আমরা বলি স্টেনোগ্রাফার বা শ্রুতি লেখক। ঠিক আছে, মানে শুনে শুনে লিখছে তাদের জন্য। যারা বা হাতে লেখেন তাদের জন্য। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। মানে যে বা হাতি, অর্থাৎ বা হাতে লেখেন। আবার যিনি গান করেন তার জন্য আলাদা নিব, যিনি বা হাতে লেখেন তার জন্য আলাদা নিব, যিনি স্টেনোগ্রাফার বা শ্রুতি লেখক তার জন্য আলাদা নিব। মানে আলাদা আলাদা ধরনের নিব রয়েছে। সেই তহবিলের কথাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। আমরা বুঝতে পারলাম যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। বলছে যন্ত্রযুগ মানে এই যুগটা তো যন্ত্রকেন্দ্রিক, এই যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই যেন একদম তৈরি। মানে যার যা দাবি রয়েছে সেরকম দাবি মেটাতেই অস্থির এই যুগটা সকলের দাবি মেটাতেই নিজেকে খইয়ে দিচ্ছে। একদম যান্ত্রিক একটা যুগ চলে এসছে, সেটাই লেখক বুঝিয়েছেন। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। অর্থাৎ টাকার যারা কুমির, সেই কুমিরদেরও আবার খুশি করবার ব্যবস্থা রয়েছে তাদের হাতে। মানে টাকার কুমির মানে যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, কিন্তু
সেই টাকা পয়সা ইনকাম করার খেয়ে তো কিন্তু তাদের কম নেই, মানে প্রচুর ইনকাম করেই যাবে এরকম একটা। তো টাকার কুমির যাদের, তাদেরকে এবার খুশি করারও ব্যবস্থা তাদের হাতে, মানে ফাউন্টেন পেনের হাতেই রয়েছে। তাদেরকেও খুশি করবে, তাদের এত আছে তারপরও তাদেরকে খুশি করবে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2.5 টাকা পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। দেখো তাহলে 2.5 পাউন্ড সমান কত, তোমরা নিজেরাই হিসাব করে নাও। 1 পাউন্ড যদি হয় তাহলে 2.5 পাউন্ড মানে 2 পাউন্ড আবার হাফ, তাহলে কত টাকা হয়ে যাচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা কলমের দাম সেটা ধার্য করা হয়েছে, মানে নির্দিষ্ট করে রাখা হয়েছে যে 2,500 পাউন্ড। 1 পাউন্ড সমান সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। সেই কলমের সোনার অঙ্গ আর হীরের হৃদয়। সেই কলমের কিরকম অঙ্গ না সোনার অঙ্গ। কেন বলছে? পুরো বডিটা, পেনের পুরো বডিটাই হচ্ছে সোনা দিয়ে তৈরি, এবং সেই সোনার বটির মধ্যে একটা হৃদয় রয়েছে, একটা জায়গায় হিরে বসানো রয়েছে, সেটাকেই হৃদয় বলে ইন্ডিকেট করা হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে। সোনার গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, কিন্তু এই সোনার গড়া একটা কলম, তার মধ্যে আবার হিরে বসানো রয়েছে, তাহলে পেনের দাম অত টাকা হবে না তো কোন টাকা হবে? তাই বলছে তাহলে কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্টও আছে বটে, সে পেনে আবার দামি বল পয়েন্টও আছে, মানে যেটা দিয়ে খুব সুন্দর করে লেখা হবে সেরকম একটা বল পয়েন্টও রয়েছে। সেটাই লেখক বুঝিয়েছেন এখানে। তারপরে দেখো পরের যে স্ট্যান্ডা সেটা আমরা পড়ি। আচ্ছা, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এবার লেখকের আবার একটা খেদ জন্মেছে যে সবই আজকাল অবলুপ্তির পথে, মানে সবই শেষ হয়ে যাচ্ছে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। বলছে জাদুঘর, কম্পিউটারের যে জাদুঘর, সেই জাদুঘরে প্রত্যেকজনকে পাঠাবে বলেই যেন প্রতিজ্ঞা করেছেন। ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছেন, মানে বিপদ ফিল করছেন, মানে তাহলে আর যারা কলমই ব্যবহার করেন তাদের কি হবে, এরকম একটা চিন্তা বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? একটা মানুষ সে জন্মগ্রহণের পর ছোটবেলা থেকে যখন লেখা শেখে এবং সে হয়তো চকেই লেখা শিখছে বা স্লেট পেন্সিলে লেখা শিখছে, তারপর যখন ও একটু বড় হচ্ছে একটা বাচ্চা, তখন তার হাতে কিন্তু পেন্সিল দেওয়া হয় তার আগে, এবং পেন্সিলের পর পেন দেওয়া হয়। তো পেনটাই তার কিন্তু সারা জীবনের একটা সঙ্গী হয়ে যায়। সে যতদিন বেঁচে থাকে কলম তার সঙ্গী হয়। তো বলছে মানুষের হাত থেকে যদি সে কলমটাই কেড়ে নেওয়া হয় এবং হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, মানে তাদের লেখা অক্ষর জ্ঞান তারা যদি ভুলতে বসে ওই কম্পিউটারের চক্করে, কম্পিউটারের কিবোর্ডগুলো টিপে আর লেখা হয়ে যাবে, নিজেও যে কিভাবে হাত ঘুরিয়ে লিখতে হয় সেটার যে একটা ক্যাপাসিটি, সেটাও তো মানুষের মধ্যে রয়েছে, সেটা যদি হারিয়ে যায় চিরকালের জন্য, তবে কি আর রইলো? মানে মানুষের জীবনে আর কি রয়েছে? তাহলে আর তো কিছুই তাহলে বাকি রইলো না, সবই তাহলে শেষ, সবই তাহলে অবলুপ্তি। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইছে। এই যে লাঠি তোমার দিন ফুরাইছে, এটা কিন্তু দেবী চৌধুরানী, বঙ্কিমচন্দ্রের লেখা। দেবী চৌধুরানী লিখেছিলেন, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে যে লাঠি তোমার দিন ফুরাইছে। কলমের দিনও কি ফুরালো? এবার কবি বা লেখকের প্রশ্ন জাগছে, তাহলে কলমের যে দিন সেটাও কি তবে ফুরিয়ে এলো? হতেই পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, অর্থাৎ ইতিহাস যে লেখনীর দ্বারা লিখিত সেটা কিন্তু পাকা, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু ওঠানো যাবে না। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিক বা লিপি কুশলী, অর্থাৎ যারা লিখতে ওস্তাদ এবং যাদের লেখা ভীষণ রকমের সুন্দর, তাদেরকেই বলা হয় ক্যালিগ্রাফিস্ট, অর্থাৎ তারা কিন্তু লিপি কৌশলী হিসাবেই কিন্তু বিখ্যাত ছিলেন। মানে তাদেরকে হয়তো কেউ বলতেন
এবং সেখান থেকে তারা লিখতেন। এবং তাদের লেখাটা ভীষণ সুন্দর একটা মাত্রা ছিল, সেই মাত্রার দরুনই তাদেরকে একটা সম্মান দেওয়া হতো। সেই ইতিহাস কিন্তু কখনোই মোছা যাবে না। মুঘল দরবারে একদিন যাদের কত না খাতির, কত না সম্মান, শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই বলছে মুঘল দরবারে যাদের কত খাতির, কত সম্মান রয়েছে। অর্থাৎ এই যে স্টেনোগ্রাফার না, ক্যালিগ্রাফিক বা লিপিকুশলী যারা লিখতে পারতেন সুন্দর করে, সেই মুঘল দরবারে তাদের যে কত খাতির রয়েছে, কত সম্মান রয়েছে। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই তাদের কিন্তু আলাদাই রকমের কিন্তু একটা কি রয়েছে না, খাতির রয়েছে, সম্মান রয়েছে। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন। বলতে সাধারণ গৃহস্থ যারা, তারাও কিন্তু সেই লিপিকরদের বলছে আমাদের এই বাংলা মুলুকেও, আমাদের এই বাংলাতেও রাজা জমিদাররা যারা ছিলেন, তারাও কিন্তু এই লিপিকুশলী যারা লিখতে পারতেন, যারা তাদেরকে গুণী বলে কিন্তু সম্মান করতেন। তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, তাদের যে সংসার চলবে সেটা কিন্তু সেই রাজা মহারাজরাই কিন্তু চালিয়ে দিতেন এবং তাদেরকে ভীষণভাবে কিন্তু সম্মান করতেন। আর কি হতো, তাদের কিন্তু আলাদা একটা মাত্রা ছিল বিশ্বময় দরবারে, সেটাই লেখক এখানে বোঝাচ্ছেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। অর্থাৎ একটা কোনো বই দেখলো, সেই বইটাকে দেখে বলছে যে আমাকে আরেক কপি করে দিতে, মানে আরেকটা কপি লেখানোর জন্য তো কাকে এখন নেই, জেরক্স হয়েছে, প্রিন্টার হয়েছে, এরকম আরেকটা কপি সহজেই বেরিয়ে যাচ্ছে, বা একটা মেশিনে এত সংখ্যক প্রিন্টার হবে, এরকম ভাবে যদি দিয়ে দেওয়া হয় অনেক সংখ্যক বই বেরিয়ে যায়। কিন্তু তখনকার দিনে না ছিল রাইটার, না ছিল টাইপার, না ছিল কম্পিউটার, না ছিল প্রিন্টার, ফলে তাদেরকে তো হাতেই লিখতে হতো এবং সেই হাতের লেখাটাও এত সুন্দর, এত সাবলীল ছিল। সেটাই লেখক এখানে কিন্তু বুঝিয়েছেন যে সাধারণ যারা গৃহস্থ মানুষ, তারাও কিন্তু সেই লিপিকরদের ডাকতো এবং ডেকে বলতো পুঁথি নকল করাতেন। পুঁথি অর্থাৎ যে কোনো পুঁথি, হয়তো রামায়ণ, মহাভারত, সেই কপিগুলোকে কি করাতো, হয়তো আরেকটা করে কপি করাবে, সেরকম ভাবে তাদেরকে কিন্তু ডেকে আনা হতো এবং ডেকে এনে কিন্তু পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় এবং সেই সব পুঁথিগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের কিন্তু চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর করে লেখা, এত সুন্দর বর্ণ, এত সুন্দর লেখার স্টাইল, সেটাই। দেখো এরপর কিন্তু একটা আমরা বলতে পারি সংস্কৃত একটা শ্লোক রয়েছে, সেটা দেখো কি বলেছে, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। অর্থাৎ সম অক্ষর, সব অক্ষর সমান, মানে প্রত্যেকটা অক্ষর সমান সমান। ক যে মাপে লিখছে, খ সেইভাবে লিখছে, ম সেইভাবে লিখছে, মানে একটা প্রত্যেকটার মাত্রা থেকে শুরু করে, প্রত্যেকটা সাইজ থেকে শুরু করে সমস্তটা সমান। তাই বলছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। আর প্রত্যেকটা ছত্র, প্রত্যেকটা লেখার যে স্টাইল, সেটা কিন্তু একদম সুশৃঙ্খল ভাবে যাচ্ছে, একদম পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। এক এক জনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, হস্তের অক্ষর মানে হাতের অক্ষরটা কিরকম, মুক্তোর মতো। মুক্ত যেরকম এত সুন্দর একটা দামি জিনিস, সেরকম হাতের লেখাটাও কিন্তু তাই। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা বলতে যারা এই লিপিকুশলী ছিলেন, তাদের এখানে যে রোজগারের কথা এখানে বোঝানো হয়েছে, যে কত সামান্যই না লিখতেন। দেখো কত সামান্য বলতে মানে কত টাকা তারা একটা পুঁথি লিখে পেতেন, এটা পরের স্ট্যান্সারটা পড়লে আমরা বুঝতে পারবো। বলছে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। মাত্র 7 টাকা দিয়ে তিনি 4 খণ্ড রামায়ণের কপি লিখে দিয়েছিলেন, মানে 4টে খণ্ড, বড় বড় খণ্ড, সেটা লিখে দিয়েছিলেন মাত্র 7 টাকা। কিছু কাপড় আর মিঠাই, আর তার সঙ্গে গৃহস্থ কি দিয়েছিল তাদেরকে, বা যিনি লিখেছিলেন তিনি কি দিয়েছিলেন, কিছু কাপড় দিয়েছিলেন আর মিঠাই দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে তারা যে রোজগারটা করতো সেটা কিন্তু তাদের যে পারিশ্রমিক তার থেকে অনেক অনেক কম।
তারা এত খাটনি করে পুরো একটা গ্রন্থ লিখে দিত, 4টে খণ্ড লিখে দিত, কিন্তু সেই অনুপাতে তাদের পারিশ্রমিক খুবই সামান্য ছিল। এবং তারা সেই যে 4 খণ্ড রামায়ণ, সেই রামায়ণটা লিখে অষ্টাদশ শতকে কত রোজগার করেছিলেন না মাত্র 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। দেখো 12 আনা বলতে 8 আনা সমান, এখানে লিখছি দেখো 8 আনা, অনেকেই জানো না, তোমরা একটু লিখে নিতে পারো। 8 আনা সমান 50 পয়সা। হ্যাঁ, 50 পয়সা। তাহলে 16 আনা সমান সমান কত? 16 আনা সমান সমান কিন্তু 1 টাকা, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখো, 12 আনায় 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 12 আনা মানে 16 আনার থেকেও কম, তাহলে কিন্তু এই 1 টাকার থেকেও কিন্তু কম তাদের পারিশ্রমিক ছিল, ঠিক আছে? সেখান থেকে তাদেরকে কি লেখানো হতো? তাদেরকে কিন্তু 32,000 অক্ষর কিন্তু লেখানো যেত। তবুও পুঁথির কত না মাহাত্ম্য, মানে একটা পুঁথির যে কত মাহাত্ম্য ছিল সেটাই কিন্তু লেখক বুঝিয়েছেন। তাকে ঘিরে লিপিকরের কতই না গর্ব, মানে যিনি লিখতেন তাদের কত গর্ব ছিল। অনেক পুঁথিরই বলতো কি যে খবরদার এই পুঁথি যেন কেউ চুরি করবার চেষ্টা না করে, মানে নিজেরাই কিন্তু পাহারা দিত। এত কম পারিশ্রমিক পেয়েও কিন্তু তারা কিন্তু কি করতো না, সেই পুঁথির রক্ষক হিসেবেও কিন্তু ছিল। দেখো আজকে আমরা যতটুকু পড়লাম তার থেকে যে শর্ট কোশ্চেনগুলো হবে সেটা দেখো কি বলছে, যে কিসের দোয়াত, হ্যাঁ কিসের দোয়াত দেখানো হতো বা কিসের দোয়াত ছিল, তাহলে বলতে হবে কাঁচের, কাঠ গ্লাসের, তারপর পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনার। আচ্ছা, তারপরে কি না দেখলে বিশ্বাস করা শক্ত, তাহলে বলতে হবে দোয়াত না দেখলে বিশ্বাস করা শক্ত। আচ্ছা, তারপরে গ্রামে 2-1টা পাশ করলে কি আশীর্বাদ দেওয়া হতো, তাহলে বলতে হবে যে পাশ করলে তাদেরকে আশীর্বাদ দেওয়া হতো যে বেঁচে থাকো বাবা, তোমার যেন সোনার দোয়াত কলম হয়। তারপরে কোশ্চেন, সোনার দোয়াত কলম কার ছিল, তাহলে বলতে হবে শুভ ঠাকুরের ছিল। তারপরে দেখো এখানে যে দোয়াত ব্যবহৃত হতো সাহিত্য এবং ইতিহাসের ক্ষেত্রে, সেখানে উল্লেখযোগ্য কয়েকজনের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে হবে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সবের নাম কিন্তু বলতে হবে, ঠিক আছে? তারপরে দেখো স্টেনোগ্রাফার কাদেরকে বলা হতো, তাহলে বলতে হবে যারা শ্রুতি লেখক ছিলেন তাদেরকে স্টেনোগ্রাফার বলা হতো। তারপরে দেখো আচ্ছা, একটি কলমের দাম কত টাকা ধার্য করা হয়েছিল, তাহলে বলতে হবে 2,500 পাউন্ড। তারপরে কোশ্চেন, 1 পাউন্ড সমান সমান কত টাকা, তাহলে বলতে হবে 75 টাকা। তারপর কলমটি, এই যে এত টাকার যে কলম 2,500 পাউন্ড যার দাম, সেই কলমের যদি বর্ণনা চাই যে কিরকম ছিল, তাহলে বলতে হবে সোনার অঙ্গ ছিল আর হীরের হৃদয় ছিল। তারপরে কোশ্চেন দেখো, বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত উক্তিটি কি ছিল, তাহলে বলতে হবে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে লাঠি তোমার দিন ফুরাইছে। এটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে বলতে হবে দেবী চৌধুরানী থেকে নেওয়া হয়েছে। তারপরে কলম সব জায়গা থেকে ফুরালেও কোথা থেকে ফোরাবে না, কোথায় তার পাকা স্থান, তাহলে বলতে হবে ইতিহাসে। তারপরে আচ্ছা, যারা কলম বাজ তাদেরকে কি বলা হতো, তাদেরকে বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কৌশলী। তারপরে এখানে লিপি কৌশলীদের গুণী বলে সম্মান দিতেন কারা, তাহলে বলতে হবে যে মুঘলরা শুধু নয়, বিশ্বময় সব দরবার এবং বাংলার মুলুক রাজা জমিদাররাও তাদেরকে খুবই সম্মান দিতেন। তারপরে এখানে যে বিখ্যাত সংস্কৃত শ্লোকটি রয়েছে সেটি কি, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এটি মূলত
কি দেখে বা কিসের জন্য ব্যবহৃত হয়েছে, তাহলে বলতে হবে যে লেখার যে মান সেটা দেখে। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, সেটা দেখেই বোঝানো হয়েছে। এবং এই যে সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এটার বাংলা মানেটা কি সেটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপর হাতের লেখাটি বা হস্তাক্ষরটি কিসের মতো ছিল, তাহলে বলতে হবে মুক্তের মতো ছিল। তারপরে 4 খণ্ড রামায়ণ কপি লিখে একজন অষ্টাদশ শতকের যে লেখক ছিলেন, লেখক বলাটা ভুল, লিপিকুশলী ছিলেন, তারা কত টাকা রোজগার করতেন, তাহলে বলতে হবে 7 টাকা। আর কিছু কাপড় পেতেন আর মিঠাই পেতেন। তা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই অষ্টাদশ শতকে লিপিকুশলীরা কোন কপি লিখে পেয়েছিলেন, তাহলে বলতে হবে যে রামায়ণ কপি লিখে পেয়েছিলেন। তারপর দেখো এক সাহেব, এই যে তাদের যে লেখানো, এই যে তাদেরকে 7 টাকা দিয়ে এত কিছু লেখানো হতো, সেই দেখে কি বলেছিলেন না, তিনি বলেছিলেন যে 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, এবং 1 আনা সমান কত, 16 আনা সমান কত, আর 12 আনা তাহলে তো আরো কমই পড়বে, সেইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে খবরদার এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, এই কথাটি কারা বলতেন, তাহলে বলতে হবে যে এই কথাটি বলতেন খোদ লিপি কুশলীরা, যারা খুব কষ্ট করে একটা কপি বই থেকে আরো অনেক কপি বই লিখতেন। তারাই কিন্তু এই যে লেখা সংক্রান্ত পুঁথিগুলো যেন চুরি না হয়ে যায় সেটার জন্য তারা কিন্তু বলতেন, এবং নিজেরাই রক্ষক হিসাবে কিন্তু থাকতেন বা পাহারাদার হিসাবে থাকতেন। আজকের ক্লাসে আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।